TVN24 নিউজ নেটওয়ার্কের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এ বিষয়ে এই বক্তব্যের পরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন তারা এই বিষয়ে উদ্বিগ্ন হননি, কিন্তু অবাক হয়েছেন। আমরা এই বক্তব্যটি নিয়ে আলোচনা করব, কেন তারা এলো, কি প্রসঙ্গে এলো, এগুলো নিয়ে আমরা দেখি কতদূর যাওয়া যায় এই বিষয়টি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতিবেশী দেশগুলোর সাথে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার, কিন্তু সে সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। এছাড়া ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্য সচিব করে 55 সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্য সংখ্যা আরও বাড়বে। রোববার রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি এবি পার্টির সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন, এটা আমরা যতদূর জানতে পারছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন রাষ্ট্র সংস্কার মেরামতের অংশ হিসেবে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেছেন। গণমাধ্যমে প্রকাশিত তার নিবন্ধে তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক সম্পর্কিত আইন, পুলিশ কমিশন ও প্রশাসন, বিচারপতি নিয়োগে পর্ষদ ইত্যাদি প্রসঙ্গে কথা বলেছেন। আমরা এই বিষয়টি নিয়েও আলোচনা করব যদি সময় থাকে। আর দু একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে এখানে মব জাস্টিস করা হচ্ছে। আমরা দেখেছি বাংলাদেশের রাজশাহী শহরে, সেখানে একজন ছাত্রলীগের সাবেক কর্মী বা সাবেক নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে চাকরি করতেন, তাকে সেখানকার লোকজন পিটিয়ে মেরে ফেলেছে। এরকম দেখছি মাজারে হামলা হচ্ছে, এটাও দেখছি। অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতির বিষয়টিও সামনে এসছে। এই সাম্প্রদায়িকতার মূল কোথায়, আমরা এটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব। আবার ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি, এই প্রসঙ্গটিও সামনে এসেছে। অনেকে প্রশ্ন করছেন, আমরা দেখি আলোচনা করার চেষ্টা করব। আমার সাথে আছেন আজকে ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান, প্রফেসর অব জিওলজি, দ্য কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি। আরও আছেন ডক্টর এম কবির হাসান, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরু করতে চাই ডক্টর কবির হাসানকে দিয়ে। যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর যে বক্তব্য, তিনি তুলনা করছেন বিশ্বের যে গুরুত্বপূর্ণ দুটি যুদ্ধ হচ্ছে, একটি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, একটি প্যালেস্টাইন ইসরায়েল যুদ্ধ। সেই যুদ্ধের পরপরই তিনি বাংলাদেশ প্রসঙ্গ টেনে সেই দেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলছেন। বাংলাদেশে কি যুদ্ধ চলছে এরকম কিছু ভারত তাই মনে করছে, নাকি কি কারণে, নাকি বাংলাদেশে তারা অ্যাটাক করতে চায়? তার এই কথাটা বলার কারণ কি? আসলে প্রশ্নের জবাবটা আমি আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী আছেন তৌহিদ হোসেন সুন্দর করে দিয়েছেন। উনি আসলে বিস্মিত হয়েছেন, অবাক হননি, সামথিং লাইক দ্যাট। মানে রাশিয়াতে যুদ্ধ হচ্ছে, তার সাথে ভারতের কি সম্পর্ক? হামাসে কি যুদ্ধ হচ্ছে, তার ভারতের কি সম্পর্ক? সেটা টেনে মানে বিটিং অ্যারাউন্ড দি বুশ, যেটা উনি বলেছেন, বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে এসেছেন। আমার মনে একটা প্রচ্ছন্ন একটা মানে থ্রেট করা, যে অফকোর্স যে ভারতের যে 15 বছরের যে দুঃশাসন বাংলাদেশে চালিয়েছে শেখ হাসিনার মাধ্যমে, যে প্রতিটা ইলেকশনের পেছনে ভারতের হাত ছিল শেখ হাসিনাকে জিতিয়ে আনার, এবং বাংলাদেশ জনগণের পরিবর্তে একটি দলের সাথে ওনাদের সম্পর্ক রেখে, এই জিনিসটা ভারতের জন্য একটা বিরাট পরাজয়। সে পরাজয়টাকে ওরা এখনো হজম করতে পারছে না। এটা ছাড়া আরেকটা ব্যাপার হতে পারে যে ওদের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্সে বোধহয় এখন মানে সংঘাত চলছে। সেগুলো মিলিয়ে একটা প্রচ্ছন্ন, আমি মনে করি যে একটা মানে বার্তা দেওয়া, যেটা তৌহিদ হোসেন সাহেব বলেছেন ডোমেস্টিক কনসাম্পশনের জন্য হতে পারে, বাট এট দি সেম টাইম আমাদেরকে ব্যাপারগুলো গুরুত্বের সাথে নিতে হবে। আমি মনে করি না ভারত বাংলাদেশকে সরাসরি অ্যাটাক করবে,
যেটা করতে পারে প্রক্সি। এখন আমার যেটা বারবারই ভয় হচ্ছে, আল্লাহ মোহাম্মদ ইউনূসকে দীর্ঘজীবী করুক, উনি যদি চলে যান কোনো কারণে, তাহলে যেই বিপ্লব হয়েছে এই ছাত্র জনতার মাধ্যমে, সেই বিপ্লবকে ধরে রাখাটা ডিফিকাল্ট হবে, কারণ ওনার মতো স্টেচুর লোকজন আরেকজন নেই। উনি বিশ্বে গ্রহণযোগ্যতা আছেন, উনি ভারতকে মুখোমুখি কথা বলতে পারেন, এবং উনি বলেন যে আমরা বন্ধুত্ব চাই, আমরা সমতার ভিত্তিতে বন্ধুত্ব চাই, আমরা স্লেভ এবং লর্ডের সম্পর্ক চাই না। সেটা ভারতের জনগণও চায়। ভারতের জনগণের সাথে আলাপ করলে দেখবেন ওরা কিন্তু সেরকম চায় না। কিন্তু এই মোদি গভর্নমেন্ট আসার পরে যেটা ডক্ট্রিন, কোন একটা সময় দীপক কুমার যে ওনাদের মানে আর্মি চিফ ছিল, যে হওয়ার পরে যে বাংলাদেশকে কখনো ভারতের রাডারের বাইরে যেতে দিবে না, এটা বোধহয় 15 বছর পরে প্রথম ঘটলো, যেটা ভারতও এবং তাদের গোয়েন্দা সংস্থাগুলো ভাবতে পারেনি এমন করে ছাত্র জনতার একটা বিপ্লব হবে। সেই জিনিসটাকে হজম করার কিছু একটা ডোমেস্টিক কনসাম্পশনের জন্য ওদেরকে একটা বার্তা দেওয়া। আমি এতটা ভারতীয় মিডিয়া দেখি না, কিন্তু বন্ধু বান্ধব যারা দেখেন তারা প্রায় অবাক হচ্ছেন ওদের ভাষা, যে আমরা একটা ছোটখাটো দেশ, মানে যে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে, যেমন ধরেন বঙ্গবন্ধু মতো যেই ব্যক্তিত্ব সম্পন্ন একজন নেতা ছিলেন, উনি ভারতকে না বলতে পারতেন, বলে যে সৈন্য নিয়ে যাও, সেই ধরনের মেন্টাল ওনার মেয়ে দেখাতে পারেননি, বরঞ্চ নতজানু হয়ে সম্পর্ক রাখতে চেয়েছেন। তাতে আমাদেরই অপকার হয়েছে। আমরা কিন্তু উন্নতির একটা খোলস হয়েছে, একটা অসম উন্নত হয়েছে, যেটা আমাদের ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার বলেন যে আমাদের জবলেস গ্রোথ হয়েছে। মানুষের কিন্তু অপামর যে উন্নতি হয়নি, বা বৈষম্যের ব্যাপারগুলো যারা অর্থনীতিবিদরা বলেন, সেখানে অনেকটা ক্ষতি হয়েছে। আমাদের আর্থিক সিস্টেম ভেঙে পড়েছে, আমাদের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। 43 ইউনিভার্সিটির ভিসি পদত্যাগ করেছেন, এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি, আমাদের জাতীয় মসজিদের যে খতিব, উনিও পালিয়ে গেছেন। তাহলে কোন লেভেলে নিয়ে গেছে মানে মানে অপশাসন, সেটা থেকে তো ছাত্র জনতা বেরিয়ে এসেছে। তারা যদি বুক পেতে না দিত, আজকে এটা ঘটতে পারত না। স্কুলগুলো পর্যন্ত পলিটিসাইজড করা হয়েছে, সেখানকার ছাত্ররা শিক্ষকদের মারধর করছে, নির্যাতন করছে, আমরা এরকম খবর পেয়েছি। না, এটা ডেফিনেটলি এখন যেটা ঘটছে, মানে যেটা এখন খোলস বদলে গেছে, যা চাঁদাবাজরা হাত বদলেছে, আগে করতো আওয়ামী লীগ, এখন বিএনপির। এই জিনিসটা তো ছাত্র জনতা চাচ্ছে না। ওরা কিন্তু বারবারই বলছে যে, এবং তারা চেষ্টা করছে এটা করার জন্য। কিন্তু আমার মনে হয় এটা যত তাড়াতাড়ি এই আইন শৃঙ্খলাকে মানে ইয়াতে আনা যায়, আমাদের কন্ট্রোল আনা যায়, তত আমাদের দেশের জন্য মঙ্গল। এবং এই যে স্বপ্নকে ধরে রাখা, আজকে মোহাম্মদ ইউনূস সুন্দর করে বলেছেন যে স্বপ্ন, আর যাতে ঘুমিয়ে না পড়ে, এই জন্য সবসময় সজাগ থাকা, এই জন্য ছাত্রদেরকে তৈরি হতে হবে, তারাই ভবিষ্যতে দেশের কর্ণধার হবে। এই ব্যাপারগুলো আসলে এত সুন্দর একটা বক্তৃতা দিয়েছেন। আমি কিন্তু মোহাম্মদ ইউনূসের বক্তৃতা এত বড় করে কোনোদিন শুনিনি, বাট আই ওয়াজ ভেরি ইমপ্রেসড। হোপফুলি ছাত্র জনতাদের ঐক্য ধরে রাখতে পারবে, এবং প্রতিটা মুহূর্তে ওদেরকে স্মরণ করিয়ে দিতে হবে, যারা বৃদ্ধ, যারা চালাচ্ছে দেশ এখন, যে ভুল করলে বলছে প্রতি মাসে একটা পত্র লেখা যে আমরা কি ভুল করছি, এগুলোকে সলিডিফাই করতে হবে। যে নাগরিক ঐক্যের যে ব্যাপারটা বলেন, আজকে যে গ্রুপ বের নাগরিক কমিটি, আমি এই প্রসঙ্গে একটু পরে আলোচনা করব ডক্টর কবির হাসান। আমি ডক্টর খালিকুজ্জামানের কাছে জানতে চাইব এই প্রসঙ্গে ভারত বাংলাদেশের যে সবশেষ সম্পর্ক দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে একটি রিকোয়েস্ট করা হয়েছে যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টার একটি বৈঠক হয়। তো এখন পর্যন্ত এই রিকোয়েস্টের কোনো রেসপন্স বাংলাদেশ সরকার পায়নি। যেটি আপনাকে করতে চাই, আমেরিকা এই অঞ্চলে বা বিশ্বে ভারতকে কি চায়নার চেয়ে বেশি শক্তিশালী হতে দেবে? এরকম পরিস্থিতি, এরকম শর্ত আছে? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আগের যে প্রশ্নটা আপনি কবির হাসানকে করেছেন, এই ব্যাপারে একটু মানে রিয়াকশন, প্রতিক্রিয়া আমার নিজস্ব দিয়ে আপনার প্রশ্নটা ফেরত আসছে, আমেরিকা কি চায় আমাদের অঞ্চলে। সেটা ভারতের যে মানে প্রতিরক্ষা মন্ত্রী যে কথাটা বলেছেন, এটা ইন্টারনাল কনজাম্পশনের জন্য ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল যতক্ষণ তিনি তাদের ভারতীয় কমান্ডারদেরকে উৎসাহিত করছিলেন, খুব উজ্জীবিত করছিলেন যে আমরা শান্তিপ্রিয় দেশ, কিন্তু শান্তি রক্ষার জন্য অনেক সময় যুদ্ধ করতে হয়। কিন্তু এটা থেকে সরে গিয়ে তিনি যখন হামাস ইসরায়েলের যুদ্ধ এবং ইউক্রেন
রাশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশের নাম উচ্চারণ করেন, তখন আমি আসলে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ওনার থেকেও আমি ব্যক্তিগতভাবে এক ধাপ এগিয়ে গিয়ে বলবো, আমি এটাতে হতাশ হয়েছি এবং আমি ক্ষুব্ধ হয়েছি। কারণ এটা এক অর্থে বাংলাদেশের প্রসঙ্গ এই যে ইউক্রেনের সাথে নিয়ে আসার মানে হচ্ছে ইউক্রেন হচ্ছে বাংলাদেশ আর রাশিয়া হচ্ছে ভারত। ওরা ইচ্ছা করলে ভারতের মানে ভারত থেকে কোনো অঞ্চল, বাংলাদেশের কোনো একটা অঞ্চল, এটা হয়তো ওরা ইচ্ছা করলেই এখানে ঢুকে পড়তে পারবে এমন একটা ইঙ্গিত বহন করে। হ্যাঁ, অথবা হামাস এবং ইসরায়েলের যুদ্ধের যে কনোটেশনটা, সেখানেও গাজাতে ইসরায়েল গিয়ে যেভাবে অত্যাচার চালিয়েছে, তারা বোঝাতে চাচ্ছে বাংলাদেশ আমাদের এরকম চারদিক থেকে পরিবৃত্ত, সুতরাং তাদেরকেও আমরা ইচ্ছা করলে এমন হয়তো করতে পারি ভবিষ্যতে। আমি ঠিক এইভাবে জিনিসটাকে ইন্টারপ্রেট করি, এবং এই জন্য আমি বলছি এটা আমি শুধু হতাশ না, আমি ক্ষুব্ধ। কারণ এত অডাসিটি তারা দেখায় কিভাবে, এটা তো আমার দৃষ্টিতে এটা অডাসিটি, যে হু দ্য হেল হি ইজ, যে বাংলাদেশকে হামাসের সঙ্গে তুলনা করবে, ইউক্রেনের সঙ্গে তুলনা করবে, সেটা রীতিমতো অসভ্যতা আমি মনে করি। এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া। কারণ হচ্ছে যে তাদের এই অধিকারই নেই এইসব কথা বলার। আর আপনি যে কথাটা বললেন, ডক্টর ইউনূস জাতিসংঘে আসছে, তারা অনুরোধ করেছে মানে মোদির সঙ্গে সাইড লাইনে একটু কথা বলার জন্য, এটাও তারা তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দেয়নি। উত্তর কিন্তু বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশে, আমরা তাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু এই যাবৎকাল ছিলাম, সেই অনুপাতে বাংলাদেশে এত বড় একটা পরিবর্তন হয়ে গেল, তারা নিজে উদ্যোগ নিয়ে কথা বলা উচিত ছিল। তাদের কাছে রিকোয়েস্ট করার পরেও তারা উত্তর দেয়নি। উত্তর কিন্তু দিবে আলটিমেটলি। আমার অ্যাসেসমেন্টটা হচ্ছে এখানে তারা একটু ভাব নিচ্ছে যে আমরা তোমাদের কত গুরুত্ব দেই না। হ্যাঁ, কিন্তু আদারওয়াইজ তারা যদি বাংলাদেশকে তাদের সমমর্যাদার দেশ মনে করতো, যেটা প্রফেসর ইউনূস মনে করে, আমি মনে করি, আমাদের সমস্ত দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে এবং পারস্পরিক হচ্ছে শ্রদ্ধার ভিত্তিতে। শ্রদ্ধার লেভেলটা সমান থাকতে হবে। সেই শ্রদ্ধাটা এই পর্যন্ত 1 মাস হয়ে গেছে, ভারত কিন্তু এখনো বাংলাদেশের প্রতি দেখায়নি। বাংলাদেশের জনগণের যে অভিপ্রায়, যে তারা যে একটা অভ্যুত্থান করে ফেলেছে, সেটা ভারতের যে কি বলে যে তাদের যে প্রিয়ভাজন সরকার ছিল, সেটা হয়তো এখন ক্ষমতায় নেই, কিন্তু বাংলাদেশের জনগণের অভিপ্রায়টাকে তাদের সম্মান জানানো উচিত ছিল। এখন পর্যন্ত তারা সেরকম এখনো কোনো ইঙ্গিত দেয়নি। হালে গিয়ে এটা তাদের জন্যই ক্ষতি হবে আমার দৃষ্টিতে। কারণ বাংলাদেশের 18 কোটি মানুষকে বিগড়িয়ে দিয়ে ভারতের কোনো লাভ নেই। কারণ ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থেই বাংলাদেশকে তাদের হাতে রাখা দরকার। আমিও মনে করি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো থাকা প্রয়োজন, এটার আমি 100% পক্ষে, কিন্তু এটা শ্রদ্ধার ভিত্তিতে হতে হবে, সমতার ভিত্তিতে হতে হবে। তারা দাদাগিরি করবে, আমরা ছোট বলে মানে আমাদেরকে হামাসের সাথে তুলনা করবে, ইউক্রেনের সাথে তুলনা করবে, এটা আমি মনে করি আমাদের তৌহিদ হোসেনকে একটা প্রতিবাদ লিপি পাঠানো উচিত ছিল, যে এই নামের কোনোটেশনে বাংলাদেশের নাম আপনি উচ্চারণ করতে পারেন না। আচ্ছা, এখন বলি, আপনি যেটা বলছেন যে ভারতকে আমেরিকা কতটা গুরুত্ব দেয়, আনফরচুনেটলি আমেরিকা ভারতকে অবশ্যই অনেক বেশি গুরুত্ব দেয় আমাদের অঞ্চলে। এক কারণ হচ্ছে, আমি জানতে চাচ্ছি যে ভারতকে কি চায়নার চেয়ে বেশি শক্তিশালী হতে দেবে কিনা আমেরিকা? সেটা যদি তারা হতে দেয় তাহলে আমি অবাক হব না, কারণ চায়না হচ্ছে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী মানে আমেরিকার। সুতরাং তারা এলাকাটাকে ব্যালেন্স করার জন্য ইন্ডিয়ার চোখ দিয়ে এই পুরো অঞ্চলটাকে তারা দেখতে চেষ্টা করে, আমেরিকা দেখার চেষ্টা করে। যে আগে পাকিস্তান তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল, এখন পাকিস্তানের গুরুত্ব অনেকটা কমে গেছে আমেরিকার কাছে। এখন হচ্ছে পুরো যে সাউথ এশিয়া, সেটাকে তারা ভারতের চোখ দিয়ে দেখতে চায়, এবং এই জন্য তারা আসলে হয়তোবা চাবে যে ভারত চীনের থেকে শক্তিশালী হয়ে যেতে পারবে কিনা আমি ডাউট করি। কারণ চীনের যে শক্তিমত্তা, আপনি যদি তাদের নেভাল ফোর্স দেখেন, অ্যাটমিক ফোর্স দেখেন, সব মিলিয়ে তাদের যে প্রযুক্তি, তাদের যে ইকোনমি, ভারত এখনো তাদের ধারে কাছেও না। হ্যাঁ, ভারত রাইজিং ইকোনমি ফর শিওর, কিন্তু চীনের আশেপাশে ওরা না বলে আমি মনে করি। তবে মানে ভারতকে আমেরিকা ডেফিনেটলি ফেভার করবে, কারণ চীনকে তারা মোকাবেলা করতে গিয়ে। এই জন্য বাংলাদেশকে তারা যুক্তরাষ্ট্র কিভাবে দেখবে এটা একটু দেখার ব্যাপার। যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের বর্তমান সরকারের যথেষ্ট ভালো চোখে দেখে, এবং তারা খুব ফেভারেবল চোখেই দেখে। তারা কয়েকদিন আগে প্রফেসর ইউনূসের সাথে দেখা করে চার্জ দ্য অ্যাফেয়ার্স, উনি বলেছেন আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক আরো সুন্দর করতে চাই। তো এখন ব্যাপারটা হচ্ছে আমেরিকা কি বুঝতে হবে, বাংলাদেশকে আলাদা রাষ্ট্র হিসাবে
ভারতের চোখ দিয়ে না দেখে, ভারতের একটা করদ রাষ্ট্র কিংবা ছোট্ট একটা প্রতিনিধি হিসেবে না দেখে আলাদা সম্মান এবং মর্যাদা দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষকেও, মানে এটা আমাদের নির্ভর করে আমাদের নেতাদের উপর। আমাদের যে প্রফেসর ইউনূস, আমি মনে করি উনি অনেক যে সুযোগ্য ব্যক্তি। আমরা তার তার যে আজকে বক্তৃতার কথা কবির হাসান বললেন, এটা অসাধারণ একটা বক্তৃতা, এবং তিনি তারুণ্যের কথা বলছেন। আমি তো তার কথা শুনে মনে হচ্ছে তিনি নিজেই তারুণ্যের প্রতিনিধি। কারণ হচ্ছে বয়সটা কখনোই সেরকম ফ্যাক্টর না। আমি যদি তুলনা করে দেখাই, বাংলাদেশের মতো একটা গরিব দেশের একজন 84 বছরের মানুষ যতটা তার প্রাণ চাঞ্চল্য, তার তুলনায় আমেরিকার মতো একটা উন্নত দেশের 82 বছরের জো বাইডেনকে সেই মানে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে তার ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে। এই জন্য আমি মনে করি প্রফেসর ইউনূস তারুণ্যের প্রতীক, এবং তিনি তারুণ্যকে প্রতিনিধিত্ব করেন। এবং তার যে একটা বই, সর্বশেষ বই 3 জিরোজ এর মূল প্রতিপাদ্যই তো আসলে তারুণ্যকে নিয়ে, যে এখানে আপনার তারুণ্য যাতে আর কি ভালো জীবন পায়, এখানে কোনো বেকারত্ব থাকবে না, এখানে কোনো দারিদ্রতা থাকবে না, এবং তারুণ্যের যে স্বপ্ন যে এটা হচ্ছে কার্বন মুক্ত পৃথিবী হবে, সেই দিক থেকে আমি দেখি সবচেয়ে তরুণ প্রেসিডেন্ট হচ্ছে, প্রেসিডেন্ট না হলেও সরকার প্রধান হচ্ছে আমাদের প্রফেসর ইউনূস। আমি আপনার কাছে আসবো। আমি এই প্রশ্ন কি কিছু বলবেন? এই যে আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি খালেক ভাইয়ের সাথে, সেটা হলো যে হ্যাঁ, এটা ঠিক যে ইউনাইটেড স্টেটস ইন্ডিয়াকে চায়নার উপর প্রেফারেন্স দিচ্ছে, কারণ একটা আদর্শিক কারণে, কারণ এখানে ডেমোক্রেসি, আমেরিকাতে ডেমোক্রেসি, চাইনিজ ডেমোক্রেসি না, এবং চায়না খুব সুপার পাওয়ার হয়ে যাচ্ছে ইন্ডিয়ার চেয়ে বেশি। আমার মনে হয় নেক্সট 10 years এর মধ্যে ইট উইল বি নাম্বার 1 সুপার পাওয়ার ইন এভরি সেন্স, মিলিটারি পাওয়ার, ইকোনমিক পাওয়ার। কিন্তু এট দি সেম টাইম এতদিন যে সাউথ এশিয়াকে ইউনাইটেড স্টেটস ইন্ডিয়ার চোখে দেখতো, এই গত 2টা ইলেকশনে এই ইলেকশনটা ওরা ফেয়ার করতে চেয়েছিল। এটা নিয়ে অনেক দর কষাকষি হয়েছে, আপনারা হয়তো পড়েছেন পত্রিকায়, বারবার এটা নিয়ে যে দৌড়ঝাঁপ হয়েছে, কিন্তু ইন্ডিয়া কিন্তু এটা হতে দেয়নি। বরঞ্চ ইন্ডিয়া এমন আরেকটা ব্যবস্থা চালু করেছে, ডামি ইলেকশন, মানে এক দলের ইলেকশন হবে, তাদের মধ্যেই মানে মারপিট হবে, তাদের মধ্যেই আসবে। এই আমেরিকা কিন্তু এটাকে ভালো চোখে নেয়নি, এবং আমার ভবিষ্যৎ বলবে, কিন্তু আমার কেন জানি মনে হয়, আই ডু নট হ্যাভ এনি হার্ড ফ্যাক্টস, এই বিপ্লবের পিছনে আমেরিকা হাত ছিল প্রচ্ছন্ন। তা না হলে যেভাবে ঘটনাগুলো ঘটছে একটার পর একটা, মানে মনে হচ্ছে খুব স্ট্রাকচার। ছাত্ররা আন্দোলন করবে, অনেকেই আবার যারা একটু পিছনে যান, ছাত্র শক্তি বলে মোহাম্মদ ইউনূস প্রথমে করেছিলেন, যে আপনি জানেন যে একটা পলিটিক্যাল পার্টি ফ্রড করতে চেয়েছিলেন, সেই ভাবাপর সেই সবকিছু এগোচ্ছে। কিন্তু যেহেতু মোহাম্মদ ইউনূস আসলে মানুষের মঙ্গল চান, এবং তিনি বারবারই বলেছেন যে আমরা একটা সংস্কার করতে চাই যাতে রাজনৈতিক দলগুলো এসে স্বৈরাচারে পরিণত না হয়। এই জন্য যে তারুণ্যের যে শক্তি, এবং তরুণরা যেভাবে ওদেরকে গাইড, এবং বারবারই বলেন যে আপনারা আমাদের এনেছেন, আমাদেরকে বলবেন, ভুল ধরিয়ে দিবেন, এবং এই যে বিশ্বাসটা তারুণ্যের প্রতি, এবং তারা আসলেও, আমি যদি কম্পেয়ার করি আমার 25-year-old সানের সাথে, সে আমার চেয়ে অনেক বেশি জানে, দুনিয়ার সঙ্গে তার ডেটা বেশি, নলেজ বেশি। কিন্তু একটা জায়গায় আমি একটু করি যে তাদের উইজডমটা নেই, সেই উইজডমটা কিন্তু বড়দেরকে সে ধার করতে হবে। সো ফার ইট ইজ ওয়ার্কিং ফাইন, যে মানে তরুণ এবং প্রবীণের সম্মিলন, এটা যতদিন ঠিক থাকে আমার মনে হয় প্রফেসর ইউনূস একটা যুগান্তকারী পরিবর্তন এনে দিতে পারবেন। আপনি বারবার বলেছেন, আবার ঘুমিয়ে পড়লে ওরা এসে আবার তোমাদেরকে সেইভাবে দেশকে লুট করবে, সেটা যাতে না হয়। জি, আপনার কাছ থেকে শুরু করবো বাংলাদেশের আরেকটি প্রসঙ্গে। সেটি হচ্ছে, আমরা দেখছি যে সম্প্রতি একজন সংবাদ সম্মেলন করে জাতীয় সঙ্গীত পরিবর্তন এর আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করছেন যে এটি বঙ্গ বিরোধী, ওই সময়টা ওই কনটেক্সটে গানটি লেখা, ফলে এটি পাল্টানো উচিত। আরেকটি ঘটনা ঘটছে, স্বল্প পরিসর হলেও মাজারে হামলা হয়েছে। এই সময়টায় এই যে ঘটনাগুলো ঘটছে, এইটা আপনি কিভাবে দেখছেন? এর ভিতরে সাম্প্রদায়িকতা তো আছে অবশ্যই। তারেক রহমান আজকে একটি কথা বলেছেন যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা ভারতের ফাঁদে পা দিচ্ছে। একটু বলবেন আমাকে যে আসলে এখানে সাম্প্রদায়িক বিষয়টা কিরকম আছে? দেখুন, ফার্স্ট অফ অল, এই যে মানে জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে, এটা ব্রিগেডিয়ার আজমের একটা ব্যক্তিগত অভিমত। উনি জামাত ইসলামী কেউ না, উনি সরাসরি বলেছেন। এবং রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক, আপনারা যারা পড়াশোনা করেন, উনি 17 বার ব্রিটিশ রাজকে স্মারকলিপি দিয়েছেন যাতে ঢাকায় কোনো ইউনিভার্সিটি না হয়।
উনি এটাও বলেছেন মুখ্যদের কাবার্কি ইউনিভার্সিটি। তো এটার একটা হিস্টোরিক্যাল কনটেক্সট আছে। আমার মনে হয় এই যে বিতর্কটা উচকে দিয়ে আমাদের মানে অ্যাটেনশনটা অন্যদিকে ডাইভার্ট করে, আসলে এই বিতর্কগুলো এখন করা উচিত না। আমরা যদি সংবিধান চেঞ্জ করি, সংবিধান পুনর্লিখন করি, আমাদের কি হবে ভবিষ্যৎ, পুরো জিনিসটাই খোল নলছে, সেই জায়গায় জাতীয় সঙ্গীতের ব্যাপার আসতে পারে, কিন্তু এটা এখন আনা উচিত হয়নি। এটা ওনার ব্যক্তিগত অভিমত, মিডিয়াও এটা প্লে করছে। বাংলাদেশ আমি মনে করি একটা অসাম্প্রদায়িক দেশ। আমাদের দেশে কম্পেয়ার টু ইন্ডিয়া, আমি যদি কম্পেয়ার করি যারা দাদাগিরি করে আমাদের উপরে, আমাদের মধ্যে যতটা সম্মিলন আছে এতটা সম্মিলন ইন্ডিয়াতেও নেই। হ্যাঁ, বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং এটা আমাদের দায়িত্ব তাদেরকে রক্ষা করা। তারা আমাদের ভাই, তারা বাংলাদেশে, তারা হিন্দু না, আমরাও জামাত না, মুসলমান না, যেভাবে মোহাম্মদ ইউনূস বলেছেন, এবং ওদেরকে কিন্তু রক্ষা করে যাচ্ছে এই মাদ্রাসার ছাত্ররা, মন্দির রক্ষা করে যাচ্ছে। তারপরেও ঘটনা ঘটাচ্ছে, যেভাবে দেখেছেন যে এই বিপ্লব হওয়ার পরে যে জুডিশিয়াল কু হওয়ার চেষ্টা হয়েছিল, আনসার কু হওয়ার চেষ্টা হয়েছিল, এইগুলো অস্থিতিশীলতা তৈরি করছে। আমার মনে হয় পরাজিত শক্তি তাদের ইন্ধনে এটা হচ্ছে। কিছুদিন আগে শুনলাম, কালকে আমি দাওয়াতে গিয়েছিলাম, আমি তো জানতাম না, সাতক্ষীরায় একজনকে যুবককে, হিন্দু যুবককে পিটিয়ে মেরে ফেলা হতো অবস্থা, তারপরে আর্মি এসে উদ্ধার করেছে। এইটার যে ফুটেজ এবং ভিডিও কভারেজ অথবা মানে মিডিয়া যেভাবে কভার করেছে বাংলাদেশে এবং ইন্ডিয়াতে, আপনি দেখেন মানে একটা উচ্ছন্ন উস্কে দেওয়া আমাদের সাম্প্রদায়িকতাকে, এটা কিন্তু আমাদের মধ্যে ছিল না। আমি কুমিল্লা শহরে জন্ম হওয়া, বড় হওয়া, এখানে 50% মুসলমান, হিন্দু। আমি জীবনেও আমি এই ধরনের কোনো কিছু দেখিনি। আমি হিন্দুদের পূজায় খেতে যেতাম, ওরা আমাদের ঈদের খেতে আসতো। আমার খুব ক্লোজেস্ট ফ্রেন্ড স্টিল না 40 ইয়ার্স আমি আমেরিকা আছি, হিন্দুরা। আমি এটা ভাবতেও পারি না। এগুলো করে যারা মানে ওই পলিটিক্যাল মোটিভেশন নিয়ে করে, তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, ইন্ডিয়াকে বলতে চাচ্ছে এই দেখো এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে যে আমি অস্বীকার করছি না, কিন্তু নট দিস স্কেল দ্যাট ইজ সাপোজ টু হ্যাপেন। কিন্তু সেটাকে আমাদের কন্টেইন করতে হবে, এটা আমাদের সবাই সজাগ থাকতে হবে। আপনাকে ধন্যবাদ ডক্টর কবির হাসান। আমি বিরতিতে যেতে চাই, তার আগে আমি ডক্টর খালিকুজ্জামানকে যেটি প্রশ্ন করে যেতে চাই সেটি হচ্ছে সাম্প্রদায়িকতা এই অঞ্চলে তো ছিল, বা ইংরেজি আমলে যখন আমরা দেখেছি যে তারা এখানে ডিভাইড অ্যান্ড রুল পলিসি কার্যকর করছে, তাদের এই সাম্রাজ্য, এই এম্পায়ারকে, এই কলোনিকে টিকিয়ে রাখার জন্য, তৎকালীন কলোনিকে তারা আইন 1909 সালে, অনেকে বলে থাকে যে 1909 সালটা হচ্ছে এই অঞ্চলে সাম্প্রদায়িকতা যে বীজ সেটা শুরু হয়েছে সেখানে সেই সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, মরলি মিন্টো যে রিফর্মস হয়েছিল তার মাধ্যমে আমরা দেখেছি যে মুসলমানদের জন্য জনপ্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল, হিন্দুদের জন্য আলাদা জনপ্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা হয়েছে। ফলে পাশাপাশি দুটি বাড়ি দেখা যাচ্ছে হঠাৎ করে একদিন আবিষ্কার করলো যে তিনি একদিকে যাচ্ছেন ভোট দিতে এবং হিন্দু আরেকদিকে যাচ্ছেন ভোট দিতে। এরকম বিভাজনের রাজনীতি সেই সময় থেকে শুরু হয়েছে। আমরা দেখেছি এর ফলশ্রুতিতে আমরা এই দেশভাগ হয়েছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বা তৎকালীন পাকিস্তান ভারত ভাগ হয়ে গিয়েছে এই ধর্মভিত্তিক রাজনীতি। এইখানে প্রশ্ন আসছে, ধর্মকে নিয়ে রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি, এই জায়গাগুলো আসছে। তো এই সাম্প্রদায়িকতা বাংলাদেশে যেটা এখন প্রশ্ন উঠছে, অনেকে আশঙ্কার মধ্যে আছে যে অনেকে বিদেশ থেকে, বাংলাদেশের বাইরে থেকে আশঙ্কা করছে, এই আশঙ্কাগুলো কতখানি ভারতকে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, শেখ হাসিনা না থাকা মানেই এখানে ইসলামপন্থীদের থাকা না, উনি বলেছেন তার ভাষায় স্পষ্ট করে। কিন্তু তারপরেও এই আশঙ্কা, এখানকার যে সিভিল সোসাইটি এই আশঙ্কা থেকে বের হতে পারছে না। এটার কারণ কি সেই পুরনো ভাবধারা, সেই দেশভাগ, সেইটার জের এখনও চলছে কিনা আমি জানতে চাইব ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামানের কাছে। বিরতি থেকে ফিরে এসে আমরা আলোচনায় আবারও ঢুকবো। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরে ফিরে আসছি। 7 দিনের বিষয়ে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি ডক্টর খালিকুজ্জামানের কাছে, যে প্রশ্নটি বিরতির আগে আপনাকে করেছিলাম। জি, অবশ্যই। দেখুন, সাম্প্রদায়িকতা আমাদের অঞ্চলে, মানে বাংলাদেশ ভূখণ্ডে, সেটা ঐতিহাসিক এবং সামাজিকভাবে খুবই মিনিমাম পর্যায়ে সারা জীবনই ছিল, খুবই কম মানে ঐতিহাসিকভাবে, সামাজিকভাবে। কিন্তু সাম্প্রদায়িকতার উত্থান হয়েছে রাজনৈতিক কারণে এবং অর্থনৈতিক কারণে। রাজনৈতিক কারণ তো কিছুটা আপনি বললেন, যে ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড রুল,
এটা হচ্ছে একটা। আরো রাজনৈতিক কারণ যে বর্তমানে কিছুটা হলো 50 বছর আগের বাংলাদেশের তুলনায় আনফরচুনেটলি আজকের বাংলাদেশের সাম্প্রদায়িকতার মাত্রাটা কিছুটা হলেও বেশি, কিন্তু সেই বেশিটাও আসলে হচ্ছে পলিটিক্যাল কারণে, সামাজিক কারণে না। কবির হাসানের মতোই আমরা ছোট কাল থেকে বড় হয়েছি খুব হিন্দু অধ্যুষিত এরিয়াতে, আমরা আলাদা করে তাদেরকে কখনোই দেখি না, তারাও আমাদের দেখে না। অনেস্টলি স্পিকিং, আমাদের একেবারে গ্রামের বাড়ি লাগোয়া প্রতিবেশী হিন্দু বাড়ি, আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব হিন্দু লোকজন, সেটা আমি খুব সারা জীবনে আমরা এটা মেনটেন করে আসছি, আমাদের কোনো সমস্যা হয় নাই। তবে পলিটিক্যাল কারণটার মধ্যে কিছুটা ভূমিকা, পুরোপুরি ভূমিকা আমি বলবো না, ভারতের যে হিন্দুত্ববাদের যে বিকাশ এবং এর যে উত্থান, সেইটার কাউন্টার করতে গিয়ে বাবরি মসজিদের সময়ের থেকে আসলে এটাকে কাউন্টার করতে গিয়েও বাংলাদেশে আসলে কিছুটা হিন্দু বিদ্বেষ সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে। এরপরে হচ্ছে যে পেট্রো ডলার আমাদের অঞ্চলে এসছে, মসজিদ মাদ্রাসার সংখ্যা বেড়েছে, এসব কারণে রাজনৈতিক কারণে কিছুটা সাম্প্রদায়িকতা ইদানিং আমাদের দেশে বেড়েছে। আর অর্থনৈতিক কারণটা হলো, আপনি যদি দেখেন গত 15 বছরে আওয়ামী লীগ তথাকথিত মানে অসাম্প্রদায়িক দল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু তাদের আমলে তো বাংলাদেশে হিন্দুর সংখ্যা দিনে দিনে কমে গিয়েছে। তারা কেন ঠিক রাখতে পারেনি সংখ্যাটা? এর কারণ হচ্ছে যে আমাদের হিন্দু ভাই বোনদের যে সয় সম্পত্তি এবং যত অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য, এগুলি যদি তারা ভারতে চলে যায় তাহলে লাভবান তো মানে সরকারি দল হয়। সরকারি দল তো গত 15 বছর যাওয়া তো আওয়ামী লীগ, তা তাদের আমলে কেন আমাদের দেশে হিন্দুর সংখ্যা কমে যাবে? তো এটা হচ্ছে যেটা হলো অর্থনৈতিক কারণ। তারা যে সাম্প্রদায়িক এটা আমি মনে করি না, তাদেরকে কোন রকম দেশের বাইরে পাঠিয়ে দিলে তারা এই জায়গাগুলি দখল করতে পারে যারা ক্ষমতাসীন, এটা হচ্ছে রাজনৈতিক কারণ। এই জন্য আমাদের অঞ্চলে সাম্প্রদায়িকতা কিছুটা মানে উত্থান হয়েছে, তারপরেও আমি মনে করি বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ থেকে সাম্প্রদায়িকভাবে অনেক বেশি সম্প্রীতির দেশ। এবং এটা প্রফেসর ইউনূসও পুনর্ব্যক্ত করেছেন। তিনি নিজে একজন আধুনিক মানুষ, আপনি জানেন, একজন অসাম্প্রদায়িক মানুষ, আধুনিক মানুষ, পশ্চিমা দুনিয়ায় পড়াশোনা করেছে। তার একজন, আমি ব্যক্তিগতভাবে এই জন্য বলছি, ওনার প্রথম স্ত্রী একজন বিদেশি ছিল, একজন খ্রিস্টান মহিলা। তা আপনি খুব সাম্প্রদায়িক হলে আপনি এই কাজগুলি করবেন না, তাই না? আজ আপনি একজন বিধর্মী একজন মহিলাকে বিয়ে করবেন না। আমি অনেকটা পার্সোনাল লেভেলে এই জন্য বললাম। তো উনি একজন আধুনিক মানুষ, একজন প্রগতিশীল মানুষ। আমি মনে করি না তিনি চান আমাদের দেশে সাম্প্রদায়িকতার হোক, মানে উত্থান ঘটুক। এবং অনেস্টলি স্পিকিং, যে আমাদের দেশে এইসব বিচ্ছিন্ন ঘটনা অনেক ঘটছে, কিন্তু এটা আমরা জাতিগতভাবে বাংলাদেশি মুসলমানরা সাম্প্রদায়িকতা পোষণ করে হৃদয়ে, এটা আমি মনে করি না। সুতরাং আমি মনে করি যে প্রফেসর ইউনূস জিনিসটাকে আরো শক্তভাবে, আপনার বক্তব্যের বিপরীতে আমি কিছু তথ্য দিতে চাই। জি জি জি। এখানে নোয়াখালীতে, বরিশালে, ঢাকায় একসময় সাম্প্রদায়িকতা হয়েছে, কাটাকাটি হয়েছে, একজন মানুষ আরেকজনকে মানুষকে কেটে মেরে ফেলেছে, হত্যা করেছে, হয়েছে কিনা আমরা অনেকের বায়োগ্রাফিতে, অটোবায়োগ্রাফিতে, যেমন ধরা যাক একজন বলছেন যে তিনি সিলেট থেকে আসবেন ঢাকায়, তো ঢাকায় আসতে গিয়ে তার হঠাৎ করে খবর পেলেন যে ঢাকায় দাঙ্গা হচ্ছে, তিনি ঢাকায় পড়তে আসলেন না, কোথায় গেলেন? ভারতে গেলেন বা অন্য জায়গায় পড়তে গেলেন, কারো পড়া হলো না। এরকম আমরা অটোবায়োগ্রাফিক্যাল লিটারেচারে আমরা দেখি যে এরকম তথ্যগুলো আছে। আবার দাঙ্গার ইতিহাস বিষয়ক অনেক বই পুস্তকও আছে। সে সময় আমরা দেখছি যে অনেক মানে দাঙ্গা হয়েছে। এ বিষয়ে তো আপনি বলবেন যে দাঙ্গা তো ছিল, মানে বললাম ছিল তো অবশ্যই, কিন্তু দেখুন যে আমাদের পুরো অঞ্চলের রাজনীতিটাকে ব্রিটিশরা তৈরি করে দিতে চেয়েছিল মানে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, হিন্দু এবং মুসলমানের ভিত্তিতে দেশ স্বাধীন করে দিল, পুরো পাকিস্তানকে পাকিস্তানের অংশ করে দিল। কিন্তু আমাদের যে উপমহাদেশীয় রাজনীতি, অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতি, ইন্ডিয়া যদি নিজেদেরকে সেকুলার দেশ মনে করে, কিন্তু আমরা জানি যে হিন্দুত্ববাদের উত্থান এখানে অনেক বেশি। আমি যেটা বলতে চাচ্ছি, পাকিস্তান একটা ধর্মভিত্তিক রাষ্ট্র, নেপাল একটা ধর্মভিত্তিক রাষ্ট্র, ভারত একটা ধর্মভিত্তিক রাষ্ট্র। সেই জায়গাতে সমস্ত জিনিসগুলিকে ডিফাই করে, বাতিল করে দিয়ে বাঙালিরা 60s-এ যে নতুন করে সংগঠিত হলো একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র কায়েম করার জন্য। আমাদের সাবকন্টিনেন্টে এটা কিন্তু রেয়ার ইভেন্ট। আমরা স্বাধীনতার যুদ্ধটা করেছিলাম অসাম্প্রদায়িকতার ভিত্তিতে, এবং আমাদের যে সংবিধানের একটা 4 স্তম্ভের এক স্তম্ভ হচ্ছে অসাম্প্রদায়িকতা। সুতরাং বাঙালিরা, আমি যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশি বাঙালিরা আসলে সেই ধর্মভিত্তিক রাজনীতির ঊর্ধ্বে উঠেছে। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদের এখানে গড়ে ওঠা,
জি প্রতিষ্ঠিত হওয়া ভাষার ভিত্তিতে, সেটার কথা হয়তো আপনি বলছেন। তো জি আমরা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে বা রাষ্ট্রীয় যারা চর্চা করেন তাদেরকে আমরা সেই জাতীয়তাবাদের চর্চার জায়গায় দেখি না। তারা বরং একটা অঞ্চলকে কেন্দ্র করে জাতীয়তাবাদের কথা বলে থাকেন, বাংলাদেশি জাতীয়তাবাদ বলে থাকেন, সেটার বিতর্ক পুরনো। আমি ডক্টর কবির হাসানের বক্তব্য নিয়ে আসি। আচ্ছা দেখুন, মানে খালেকুজ্জামান ভাই খুব সুন্দর করে ব্যাপারটা বুঝিয়েছেন, কিন্তু আমি একটা ডিস্টিংশন আনতে চাই। অনেক সময় সিমান্টিক্স মেক্স এ ডিফারেন্স। মানে সেকুলারিজম এবং অ্যান্টি রিলিজন ইজ দ্য সেম থিং। সেকুলারিজম সব ধর্মের প্রতি সমানভাবে মানে ভালোবাসা দেখানো, এবং সাম্প্রদায়িকতার যে ব্যাপারটা বলছেন, ইন্ডিয়া কিন্তু কনস্টিটিউশনে একটা অসাম্প্রদায়িক দেশ, সেকুলার কান্ট্রি। কিন্তু ইন্ডিয়াতে তো বলতে পারেন যে আমাদের দেশে গত 15 বছর যে ইলেকশন হচ্ছে, ইন্ডিয়াতে অ্যাটলিস্ট ওই ইলেকশনগুলো রিলেটিভলি ফেয়ার হয়। তারপরে গত 15 বছরে মোদীকে ওরা ক্ষমতা এনেছে, তার মানে যেখানে সাইলেন্ট মেজরিটি চায় ওদের দেশ তাদের হিন্দু দেবতাবাদে চলো, তারা ওটা ওভাবে চালাতে চায়। যদি সেভাবে চালাতে গিয়ে তারা যদি অন্য ধর্মের মানুষের প্রতি অন্যায় না করে এবং এটাতে সামাজিক সম্প্রীতি, সামাজিক উন্নতি হয়, এতে আমার কোনো আপত্তি নেই। কামিং ব্যাক টু দিস পয়েন্ট, বাংলাদেশে যারা আমাদের আপেল একটা বুদ্ধিজীবী শ্রেণী আছেন, যারা সেকুলারিজম মনে করেন যে অ্যান্টাই মুসলিম, এনিথিং দ্যাট হ্যাজ টু ডু উইথ ইসলাম, তারা ইসলামের এগেইনস্টে কথা বলা। আপনি কি জানেন যে যদিও আওয়ামী লীগ অসাম্প্রদায়িক দল বলে, আওয়ামী লীগ সবচেয়ে বেশি ধর্মকে ইউজ করেছে তাদের স্বার্থের কারণে প্রতিটা ইয়াতে, এবং এইটা কিন্তু হিস্ট্রি বলবে। এখানেই বলছিলাম জামাত ইসলাম কিন্তু বলেই আমি তো ইসলামের ধর্ম, আমি ইসলামী রাজনীতি করি, কিন্তু আপনি জামাত ইসলামের মধ্যে এতটা অসাম্প্রদায়িক দেখবেন না যতটা সাম্প্রদায়িক আপনি দেখবেন এই আওয়ামী লীগের মধ্যে। যেটা অর্থনৈতিক কারণটা খালেকুজ্জামান বললেন যে হিন্দুদের সংখ্যা কমছে কেন, হিন্দুরা এই দেশে সিকিউর ফিল করে না, তারা সব সময় তাদের একটা পা ইন্ডিয়ার দিকে থাকে। আমার একটা খুব ভালো বন্ধু, আমি 1978 এসএসসি পাস করেছি, তা আমরা স্বপ্ন দেখতাম বিপ্লবের স্বপ্ন, মধ্য বামপন্থী ডানপন্থী দলের, মানে আমরা চিন্তাধারা বিশ্বাসী ছিলাম। একদিন আমাকে হঠাৎ করে দেখি সে ঢাকা ইউনিভার্সিটি পড়লো ফার্মেসিতে, মানে আমার হরিহরাতে একদিন দেখেছে তার বাড়িঘর বিক্রি করে ইন্ডিয়া চলে গেছে। এমন নট অনলি দ্যাট, তার বাড়িঘর মানে যে জায়গা তাদের যাওয়ার দরকার ছিল না, দে ভেরি ওয়েল এস্টাবলিশড কুমিল্লা শহর। তারা থাকলে যারা হিন্দু মাইনরিটি আছে তাদের একটা ভয়েস থাকতো, তারা ইন্ডিয়াতে চলে গেল এবং তাদের জায়গা সম্পত্তি 3 জন মানুষের কাছে বিক্রি করে গেছে। তার অনেকদিন পরে তার সাথে আমার দেখা, আমি বললাম যে দোস্ত এটা কি হইলো, আমাদের স্বপ্নের কি হলো, তুই কেন ইন্ডিয়া তুই ভালো আছিস? দোস্ত ভালো নাই, গেছি। তারপর আমি বললাম যে দোস্ত তোর একটা কথা বলি, আমার 1978 থেকে ইন্ডিয়ান পাসপোর্ট আছে, অথচ তখন সে মেট্রিক পাস করা। যে হিন্দুদের সেই, আমি মনে করি যে আমাদের হিন্দু ভাই বোনদের একটা দায়বদ্ধতা আছে, তারা যারা ভালো পজিশনে আছে তারা কেন চলে যাচ্ছে? তারা তো একটা ভয়েস হতে পারতো, হিন্দু যে কমিউনিটি তারা রিপ্রেজেন্ট করতে পারতো, সেই রিপ্রেজেন্টেশন কিন্তু কমে যাচ্ছে। তাদের তো মানে সিকিউরিটির ব্যাপার নেই, সিকিউরিটির ব্যাপার হলো ছোট যারা মার খাচ্ছে কি, আপনি যশোর বলেন ময়মনসিংহ বলেন, কারা তারা ছোট মানে ছোট বলতে আমি লোয়ার ইকোনমিক ক্লাসের মানুষ, অথবা তাদের যে ক্যাস্ট সিস্টেমের নিচু ক্যাস্টের সিস্টেম, যারা বড় ক্যাস্টে ছিল তারা কিন্তু দেশে থাকেনি। আমি আমার কুমিল্লা শহরের কথা বলতে পারবো, যারা বড় বড় ছিল হিন্দু সমাজকে ওরা সাপোর্ট দিতে পারবে, ওরা চলে গেল। মানে মোদ্দা কথা হলো এটা আমাদের দায়িত্ব, যারাই আছে ওরা আমাদের ভাই বোন, ওদেরকে আমাদের ভাই বোনের মতোই রাখতে হবে, ওদের ধর্মশালায়, এবং এটা কিন্তু ইসলাম ধর্ম আছে, আপনি অন্যের ধর্মশালাকে আপনি প্রোটেক্ট করতে পারবেন। এগুলো যদি আমরা ফলো করি তাহলে তো আমরা সাম্প্রদায়িক, ইসলাম ইজ নট এ সাম্প্রদায়িক, যেইভাবে এটা প্রোটেক্ট করা হয়েছে যে বামপন্থী বুদ্ধিজীবীরা, ইসলামে যে সাম্প্রদায়িক রিলিজিয়ন, ইসলাম ইজ নট এ সাম্প্রদায়িক রিলিজিয়ন। এই জিনিসটা আবার পুনরুদ্ধার। আপনি দেখেন এই যে ছাত্র সমাজ যারা আছে, যারা সমন্বয়, ওরা কিন্তু সে উপলব্ধি থেকে আসছে। ওরা বলে যে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, 71-এ যে একদলীয় চিন্তাধারা নিয়ে বাংলাদেশকে গঠন করা হয়েছে, এটা তো একদলীয় নেই, কিন্তু হিন্দু মুসলমান সবাই এই দেশের নাগরিক হিসেবে ভাবতে, যেটা মোহাম্মদ ইউনূস সাহেব নিজেও বলেছেন। আমি মনে হয় সেই প্রত্যাশায় রইলাম আর কি, সেই অসাম্প্রদায়িক সমাজ আমরা চাই যেটা আমাদের কনস্টিটিউশনে আছে।
ধন্যবাদ ডক্টর কবির হাসান। আমি যাব খালিকুজ্জামান। ডক্টর খালিকুজ্জামান, দেখেন যে জাতীয় নাগরিক কমিটি হয়েছে সেই কমিটিতে 55 জন আছে, আহ্বায়ক, সম্পাদক, মুখপাত্র, এগুলো সদস্য সচিব, মুখপাত্র, এগুলো সহ। এর মধ্যে আমি একটি ছোট্ট তথ্য আপনাকে দিয়ে দিই। এখানে প্রায় যে 55 জন রয়েছে তাদের মধ্যে 15 জন, আমার গুনতে ভুল না হলে 15 জন হচ্ছে নারী সদস্য। হিন্দু, দুঃখিত আমি একটু সম্প্রদায় ভিত্তিক আলাদা করছি কারণ বোঝার খাতিরে অনেকে করতে পারে। আছে হচ্ছে 6 জন, 7 জন, একজন আছেন চাকমা। তো এইটাকে তারপরেও কেউ কেউ বলছেন এইটা একটি সাম্প্রদায়িক। আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে এইখানে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেখানে চিফ প্রসিকিউটর যিনি নিয়োগ পেয়েছেন তাজুল ইসলাম, তিনিও একসময় জামাতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এরকম বলা হচ্ছে। যে এই ইঙ্গিতগুলো অনেকে খারাপ চোখে দেখছে। আপনি কিভাবে বিষয়গুলো ব্যাখ্যা করবেন? জি, ধন্যবাদ। দেখুন, জাতীয় কমিটি যেটা হয়েছে সেটা খুবই নতুন একটা জিনিস, যদিও আমরা জানি যে মূলত এটা হচ্ছে সরকারি দলেরই একটা রিঅর্গানাইজেশন আর কি, অর্থাৎ বর্তমানের যে সরকারি দল আর কি তাদেরই এক ধরনের একটা রাজনৈতিক মুখায়ব, এটা আমি এভাবে দেখছি। তবে তারা তো আসলে আওয়ামী লীগের বা বাম ঘরানার লোকজন হওয়ার কথা না, সেখানে কিছু কিছু এবি পার্টির লোকজন অনেক বেশি এখানে, আপনি নিজেই বলেছেন কথাটা। তা সেইটা তার মধ্যে টোটালি যদি সাম্প্রদায়িক হতো ওদের এজেন্ডা, তাহলে বোধহয় মনে হয় যে আমাদের যে সংখ্যালঘু সম্প্রদায়ের 6 জন 7 জনের কথা আপনি বললেন, আমি নামগুলি পরে দেখিনি, তা সেটা হয়তো ওরা করতো না। আমার কাছে মনে হচ্ছে ওরা কিছুটা লিবারেল ডেমোক্রেটিক টাইপের এজেন্ডা নিয়ে ওরা আগানোর চেষ্টা করবে, এটা আমার ধারণা। আর একটু অপেক্ষা করে দেখতে হবে তারা কি এজেন্ডা নিয়ে আসে, তাদের ম্যানিফেস্টো কি। আর আমাদের যে ট্রাইব্যুনালের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে তাজুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে, এই ব্যাপারটাতে ব্যক্তিগতভাবে আমার একটু কিছুটা আমি মনে করি রিজার্ভেশন রয়েছে। কারণ হচ্ছে এখানে সরাসরি উনি শুধু জামাতে ইসলামী দলগুলির যে আইনজীবী না, অনেকেই তিনি রিপ্রেজেন্ট করেন কোর্টে। উনি নিজে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এবি পার্টিটাকে ধরা হয় যে জামাত ইসলামের একটা রিফর্মিস্ট গ্রুপ, মানে যারা আর কি জামাত ইসলামকে যখন নিষিদ্ধ করে দেওয়া হয় তারা নতুন নামে নতুন অবয়বে তারা এসেছিল। তবে আমার কেন মনে হচ্ছে যে প্রফেসর ইউনূসও এটাকে এন্ডোর্স করবে। তবে তাজুল ইসলামকে এখানে আনা ঠিক হয়নি এই কারণে যে উনি শুধু জামাত ইসলামের প্রতিনিধি বলে আমি মনে করছি না, তিনি বিএনপির প্রতিনিধি হলে একইভাবে আমি এটার বিরোধিতা করতাম। কারণ এখানে যে প্রসিকিউটর, এখানে আমার নিশ্চিত যে সুপ্রিম কোর্টে খুব ভালো নির্দলীয় ভালো মানে অ্যাডভোকেট, ব্যারিস্টার, উকিল আমাদের রয়েছে বাংলাদেশে, তাদেরকে নিয়োগ করা যেত। যে জামাতে ইসলামের উপরের স্তরের নেতাদেরকে যুদ্ধ অপরাধের দায়ে আওয়ামী লীগের সময়ে ফাঁসি দেওয়া হলো, তাদের সরাসরি একজন প্রতিনিধি যখন যুদ্ধ অপরাধ মানে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হয়, তখন জনমন একটা সন্দেহ তৈরি হয় যে এই যে বিচারটা, এটা কি আসলে আদৌ ইয়ে হবে কিনা। আর একটু সংক্ষেপে 1 মিনিট করে আপনাদের কাছ থেকে সময় নিব একটি প্রসঙ্গে, সেটি হচ্ছে যে ডক্টর এম শাখাওয়াত হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা একজন, তিনি কিছু প্রস্তাব দিয়েছেন সংস্কারের। একটি হচ্ছে বিকেন্দ্রীকরণ, তিনি 5টি প্রদেশ করার প্রস্তাব দিয়েছেন, তিনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব দিয়েছেন, তিনি নির্বাচন ব্যবস্থা সহ আরও কিছু প্রস্তাব দিয়েছেন। তো এই প্রস্তাব নিয়ে 1 মিনিট আপনি এবং 1 মিনিট ডক্টর কবির হাসান বললেন। আচ্ছা, আমি জাস্ট একটা জিনিস, আমি কিন্তু তাজুল ইসলামের এগেইনস্টে না প্রসিকিউটর হওয়ার জন্য। আপনারা জানেন যে জামাত ইসলামী যে নেতাগুলোকে ফাঁসি দিয়েছে, ইট ওয়াজ এ জুডিশিয়াল কিলিং, এবং যতগুলো প্রসিকিউটর দাঁড়িয়েছে হি ওয়াজ স্ট্যান্ডিং অন এ স্ট্রিট, এবং অন্য যারা ছিল তাদেরকে বিভিন্ন দেশ থেকে তাড়া করেছে। শিশির মনির বলে একজন ছিল, তার আব্দুর রাজ্জাক ছিল, তাদেরকে দেশ, যেহেতু তারা দে ওয়ার ফাইটিং। মানবাধিকার মানে কি? যে একটা একুশ, তার কি মানবাধিকার থাকবে না? আমি কি তার বিরুদ্ধে লড়তে পারবো না? তাকে প্রসিকিউশনে দেওয়া হয়েছে কারণ সে যুদ্ধ ট্রাইব্যুনালে ছিল, সে বুঝে ব্যাপারগুলো কি, এবং তার ভিতরে অনেক ক্ষোভ আছে যেভাবে আওয়ামী লীগ জুডিশিয়াল কিলিং করেছে, তার এটা নলেজ আছে, নলেজটা হয়তো পজিটিভলি যাবে। না ভেবে এটা করেননি। কিন্তু আমার হাতে কিন্তু সময় নাই, একটি প্রশ্ন জানতে চাই অ্যাবাউট যে কথাগুলো শাখাওয়াত হোসেন সাহেব বলেছেন, আমি প্রত্যেকটার সাথে একমত। এগুলো নিয়ে আলাপ হতে পারে এবং ভালো প্রস্তাব দিয়েছেন, বাই ক্যামেরাল, তারপরে বিভাগীয় বিভাজন করা,
যে ব্যাপারগুলো উনি বলেছেন এই ব্যাপারগুলো আসলে আমাদের আরো আলোচনা হওয়া দরকার। আমাদের এটা একটা ফ্রুটফুল একটা গতির দিকে নিয়ে যাবে, একটা গন্তব্যের দিকে আপনাকে নিয়ে যাবে। ধন্যবাদ ডক্টর কবির হাসান। ডক্টর খালিকুজ্জামান। জি, আমি এটা একটা লম্বা আলোচনার দাবি রাখি, নিশ্চয়ই পরে আমরা জিনিসটা আলোচনা করব। Right. সংক্ষিপ্ত যদি বলি, আমার ধারণা পুরো প্রস্তাবগুলি সাখাওয়াত সাহেবের নিজের না। এই যে কয়েকদিন আগে অনেক রাজনৈতিক দলের সাথে তারা মিটিং করেছে, সরকার তারা অনেক নোট নিয়েছে দলগুলি কি চায়। তো এখানে একটা জিনিস ফুটে উঠেছে যে এখানে অনেক সংস্কার তারা প্রপোজ করেছে। এটা মানে শাসনতন্ত্রের সংবিধানের সংস্কার থেকে শুরু করে আমাদের যে পার্লামেন্টের সংস্কার, পুলিশ বাহিনীর সংস্কার, ইসির সংস্কার, সবগুলি সংস্কারের প্রস্তাবগুলি সুন্দর, তবে আমাদেরকে আরেকটু যাচাই বাছাই করে দেখতে হবে যে এগুলি আমাদের দেশে কতটা প্রযোজ্য। যেমন হচ্ছে বাইক্যামেরাল যে সংসদের কথা বলছেন এবং প্রপোর্শনাল নির্বাচনের কথা উনি বলছেন, এই জিনিসগুলি নিয়ে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আরো বিস্তারিত আলোচনা করব আপনাদের এখানে। তবে যে ইয়েটা আর কি, উদ্দেশ্যটা সংস্কার করতে হবে আমাদের রাষ্ট্রে, সেই দাবিটা তো নিয়েই তো আসলে আমাদের আন্দোলনটা হলো, আমাদের অভ্যুত্থান হলো। সুতরাং সংস্কার চলুক, সংস্কারের পথে এগিয়ে যাক, আবারও যেন ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে না আসে সেই। আমাদের এখানে আমেরিকাতে একটা গ্রুপ আছে, উনি ডক্টর নজরুল ইসলাম সাহেব, উনি ওনার বাফাতেও জড়িত আছেন। উনি কিন্তু একটা প্রস্তাব দিয়েছেন যে এই যে প্রপোর্শনাল বেসিসে যে পার্লামেন্টারি করা, যাতে উইনার টেক্স অল, সেই ধরনের এগুলো কিন্তু পৃথিবীর সব জায়গায় আছে। আরেকটা ব্যাপার কি, শুধুমাত্র মালদ্বীপস এবং বাংলাদেশ ছাড়া যে বাইক্যামেরাল কিন্তু ভারতে আছে, পাকিস্তানে আছে। এটা থাকে কারণ একটা চেক এন্ড ব্যালেন্সের জন্য। এগুলো ভালো প্রস্তাব, যেটা খালেকুজ্জামান বললেন এটা শুধু ওনার প্রস্তাবই না, কিন্তু উনি পত্রিকায় দিলেন যাতে এটা নিয়ে আর আলাপ হয়, ভালো গন্তব্যের দিকে আমরা আশা করছি ভবিষ্যতেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ডক্টর খালিকুজ্জামান ভালো থাকবেন। আশা করছি এরকম প্রাণবন্ত আলোচনার জন্য আপনাদের দুজনকেই পাবো। ডক্টর কবির হাসান, আপনিও ভালো থাকবেন। বিশ্বে এই ছিল আজকের মতো, দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।